নমস্কার, আজকে আমরা আলোচনা করব এসআইআর ঘেটে ঘ এই বিষয়ে। এবং প্রথমেই কিন্তু আমি দুটো বিষয় আপনাদের সামনে পরিষ্কার করে নিতে চাই। এক হচ্ছে এই যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, এই প্রক্রিয়া নিয়ে কিন্তু কোনো প্রশ্ন আমি তুলছি না। আমার যেগুলিতে মনে হয়েছে গলত রয়েছে সেগুলিকে তুলে ধরবার চেষ্টা করছি ব্যাখ্যার মাধ্যমে, কিছু তথ্যের মাধ্যমে। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় কিন্তু আলোকপাত করতে চাই, সেটা হলো আজকে এই বিশ্লেষণ শোনার পর হয়তো বিজেপির অনেক কর্মী সমর্থক তারা কিন্তু মনক্ষুণ্ণ হতে পারে, তাদের মনে দুঃখ লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তাতে আপনারা যদি আমাকে চটি চাটা বলেন, আমার তাতে কোনো যায় আসে না। কেন 2021 সালে যখন গণনায় আমার মনে হয়েছিল সমস্যা, তখন কিন্তু প্রথম আমি তুলে ধরবার চেষ্টা করেছিলাম। এবং আপনারা যদি বিগত দিনে যান, দেখবেন চ্যানেল বাংলাতে কিন্তু 3টি পরপর এপিসোড রয়েছে। 3 তারিখে 3রা মে 2021, 4 মে 2021 এবং 5ই মে 2021, 3টি পর্ব অবশ্যই কিন্তু দেখে নেবেন। তারপরে আপনাদের কোনো সংশয় থাকবে না যে আমি চটি চাটা নই, আমি গেরুয়া শিবিরেরও লোক নই। আমি একদম নিরপেক্ষভাবে সব বিশ্লেষণ করবার চেষ্টা করি। তাই কখনো আমাকে বাম দিকে দেওয়া হয়, কখনো গেরুয়া দিকে দেওয়া হয়, কখনো কিন্তু চটি চাটা বলা হয়, কিন্তু বাস্তবে যেটা সত্য সেটা তুলে ধরবাই আমাদের কাজ। আমরা সেই কাজই কিন্তু করছি। এবার আসছি, আমি কেন বলছি যে এসআইআর প্রক্রিয়া ঘেটে ঘ হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু আখেরে তৃণমূল কংগ্রেস যেটা চাইছিল সেটাই কিন্তু করে নিয়েছে এবং বিজেপি কিন্তু অনেক ব্যাকফুটে চলে গেছে। কারণ প্রথমেই যেটা বলে দিই, বিজেপির যেটা ছিল এই মুহূর্তে নেই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সব জায়গাতে সংগঠন। এই জায়গাতে কিন্তু তৃণমূল অনেক এগিয়ে রয়েছে। ফলে তৃণমূল যে BLA 2 দিয়েছিল তারা কিন্তু খুব কাজ করেছে। অন্যদিকে বিজেপি শুধুমাত্র খাতা কলমে কিন্তু BLA আমরা যদি দেখেন 2 ছিল, কিন্তু বাস্তব ক্ষেত্রে তাদের আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু অভিযোগ রয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি যখন আপনারা দেখতে পাবেন যে দক্ষিণ 24 পরগনাতে নিয়োগ করে একেবারে আমরা যদি দেখি বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে পাঠানো হয়েছিল, তখনও বলা হয় তার উপস্থিতিতে যে সর্বদলীয় বৈঠক হয়েছিল সেখানে বিজেপির BLA বলে যাকে দাঁড় করা হয়েছিল, আদতে তিনি কিন্তু বিজেপির লোকই নন, তিনি কিন্তু তৃণমূলের লোক বলে অভিযোগ করেছিলেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই মুহূর্তে কিন্তু এসআইআর ইস্যুতে একেবারে গরম গরম বিভিন্ন ধরনের তত্ত্ব আসছে, বিতর্ক চলছে এবং একজনকে দাগিয়ে দেওয়া হচ্ছে চটি চাটা বলে, আরেকজনকে দাগিয়ে দেওয়া হচ্ছে গেরুয়া শিবিরের লোক বলে। কিন্তু বাস্তব যেটা সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। সুতরাং আমরা যদি আসি তাহলে আমি কেন বলছি যে এসআইআর প্রক্রিয়া ঘেটে ঘ হয়ে গেছে, তার কিছু প্রমাণ কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব। এবং যদি আপনাদের মনে হয় যে এই প্রমাণগুলি যথাযোগ্য নয়, তাহলে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে কিন্তু সরাসরি জানান যে আমি কোন জায়গায় ভুল করেছি। প্রথম যেটা আমি তুলে ধরবো সেটা হচ্ছে, আপনারা জানেন এসআইআর এর যে প্রাথমিক প্রক্রিয়া সেটা কিন্তু ডিসেম্বরে শুরু হয়ে গিয়েছিল এবং তখন কিন্তু বিভিন্ন জায়গাতে ক্ষোভ বিক্ষোভ হচ্ছিল, বিএলওদের কাজের চাপ রয়েছে এমন বলা হচ্ছিল, দাবি করা হচ্ছিল বেশি দিন ধরে যাতে আর একটু করা হয়। এবং সেই সময়তে কিন্তু দেখা যাচ্ছিল একাধিক কিন্তু তথ্যগত বিভিন্ন ধরনের আমরা যদি দেখি ভুলভ্রান্তি উঠে আসছিল, যেগুলি বাস্তবিক মনে হচ্ছিল যে সম্ভব নয়। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য বিশেষ পর্যবেক্ষকদের পাঠাতে শুরু করেন এবং সুব্রত গুপ্ত কিন্তু দায়িত্ব নেন। এবং সেই সময় দেখা যায়, আমি একেবারে 1 ডিসেম্বর 2025 সালের কথা বলছি, সেদিন কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা গিয়েছিল বা তথ্য সামনে আনা হয়েছিল, সেটা হচ্ছে 2208টি বুথ রয়েছে, যেই বুথে বলা হচ্ছিল কেউ মারা যায়নি। এবং এখানেই কিন্তু প্রশ্ন উঠছিল যে এই যে দীর্ঘদিন পর কিন্তু এসআইআর হচ্ছে বা হতে পারে যে ভোটের সংশোধন হচ্ছে, কিন্তু এমন বুথ কি করে আসলো যেখানে কেউ বিগত অন্তত 1 বছরে তো মারা যায়নি? এই প্রশ্ন যখন উঠলো তখন কিন্তু নির্বাচন কমিশনের যারা মুখ্য পর্যবেক্ষক ছিলেন তারা কিন্তু একেবারে আমরা যদি দেখি প্রত্যেকটা জেলার ডিইওদের নির্দেশ দিলেন এটাকে খতিয়ে দেখতে হবে, যদি কারোর ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু তারা কড়া শাস্তির মুখে পড়বেন। এবং সঙ্গে সঙ্গে দেখা গেল তারা কিন্তু একটা সময়সীমা বেঁধে দিলেন, তো বললেন নতুন করে রিপোর্ট দিতে হবে। এই যে 2208টি বুথ বলা হচ্ছে যেখানে
কেউ মারা যায়নি, অর্থাৎ মৃত্যুহীন বুথ। এই বুথগুলোতে সত্যি কি কেউ মারা যায়নি নাকি এটা কোনো ভুলভ্রান্তি হয়েছে বিএলওদের, তখন কিন্তু তারা প্রথমে 24 ঘন্টা সময় দেয় এবং আপনারা শুনে অবাক হবেন এই 24 ঘন্টার মধ্যে কিন্তু একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়ে গেল। আবার যখন নতুন করে সেটাকে সংশোধন করা হলো, 2208টি যে বুথ ছিল সেই বুথের মিথ্যের সংখ্যা ছিল না, সেটা 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 2রা মে চেঞ্জ হয়ে গেল এবং পরিবর্তন হয়ে গেল 480টি বুথ এমন পাওয়া যাচ্ছিল যেখানে কিন্তু একজনও মারা যায়নি। এবং নির্বাচন কমিশন কিন্তু তখনও অনড় ছিলেন যে এটাও হতে পারে না, ফলে তারা আরও সময় কিন্তু দিল এবং সঙ্গে সঙ্গে কিন্তু দেখা গেল আরও 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি আরও পাল্টে গেল। কত পাল্টে গেল আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন 3রা ডিসেম্বর সেই সংখ্যাটা দাঁড়িয়ে গেল মাত্র 29-এ, অর্থাৎ যেখানে ছিল 2208টি বুথ যেখানে মৃত্যুহীন ভোটার ছিলেন, সেখানে 24 ঘন্টার মধ্যে হয়ে গেল 480টি এমন বুথ যেখানে কেউ মারা যায়নি। আরও 24 ঘন্টার মধ্যে সেটা পরিবর্তন হয়ে গেল, সেটা হয়ে গেল 29টি বুথ যেখানে কেউ মারা যায়নি। এবং সেখানেও কিন্তু নির্বাচন কমিশন বসে থাকেনি, তারা আরও পর্যবেক্ষণ করবার তাদের কাছে যে যে সুযোগ ছিল তারা সেটাকে যখন অ্যাপ্লাই করলো, তখন দেখা গেল 4ঠা ডিসেম্বর মাত্র 7টি বুথ এমন ছিল যেই বুথে কিন্তু কেউ মারা যায়নি, অর্থাৎ এই 7টি বুথে কেউ মারা যায়নি এমন পাওয়া যাচ্ছিল। এবং নির্বাচন কমিশন কিন্তু এখানেও সন্তুষ্ট হননি, তাদের যদি কোনো ভুলভ্রান্তি বিএলওদের থাকে তাদেরকে অপশন দেওয়া হয়েছিল যে তারা যাতে সংশোধন করে নিতে পারে। আর সংশোধন হওয়ার পর পরিস্থিতি একদম পাল্টে গেল, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি দেখেন পশ্চিমবাংলার এমন কোনো বুথ নেই যেখানে কেউ মারা যায়নি, অর্থাৎ শূন্যতে দাঁড়ালো। আমার প্রশ্ন, যেখানে আপনার বুথের সংখ্যা ছিল 2208 যেখানে কেউ মারা যায়নি, সেখানে এই 7-10 দিনের মধ্যে কি এমন ঘটলো? এবং নির্বাচন কমিশন যখনই এই বিষয়ে তদন্তের নির্দেশ দিলেন, কঠোরভাবে একটু শক্তি প্রয়োগ করলেন এবং সঙ্গে সঙ্গে যেটা হলো পরিস্থিতি 100% বদলে গেল, অর্থাৎ একটা বুথও এরকম আর থাকলো না যেখানে কেউ মারা যায়নি। এটা হচ্ছে আমি প্রথম একটা প্রমাণ কিন্তু পেশ করলাম আপনাদের কাছে যে এসআইয়ের প্রক্রিয়া ঘেটে ঘ। কেন? কারণ হচ্ছে যদি নির্বাচন কমিশন এ বিষয়ে কঠোর অবস্থান না নিত, যদি নির্বাচন কমিশন আপনাদের এই পশ্চিমবঙ্গে বা আমাদের এই পশ্চিমবঙ্গে যদি তারা বিশেষ পর্যবেক্ষকদের না পাঠাতেন, তাহলে কি এই বিষয়টি ধরা পড়তো? তাহলে তো এইভাবেই থাকতো, অর্থাৎ এই যে 2208টি বুথ যেখানে মৃত্যুহীন সংখ্যা ছিল সেখানে মৃত্যুহীন থেকে যেত। কিন্তু নির্বাচন কমিশন কি করলো, তারা কিন্তু পর্যবেক্ষক নিয়োগ করলো এবং পর্যবেক্ষকরা এসে দেখলেন যে এরকম ঘটনা হতে পারে না, কিন্তু এরকম ঘটনা ঘটছে। তারা যেটা করলেন, তারা কঠোর অবস্থান নিলেন, ডিইউদের তারা কিন্তু নির্দেশ পাঠালেন নতুন করে রিপোর্ট দিতে, এবং যদি কেউ দোষী পরবর্তীতে বার হন তার কিন্তু কঠোর অবস্থান তারা নেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু দেখা গেল পরিস্থিতি আমূল বদলে গেল, অর্থাৎ 2208টি বুথ যেখানে কেউ মৃত ছিল না, এখন এমন বুথের সংখ্যাই নেই যেখানে কেউ মারা যায়নি, অর্থাৎ সব বুথেই কেউ না কেউ কিন্তু মারা গিয়েছেন। অর্থাৎ আমরা যদি দেখি এখন একটা বাস্তব চিত্র পাওয়া গেল। 2021 সালে যখন গণনায় কারচুপির অভিযোগ আসছিল, বিজেপির প্রার্থীরা কিন্তু বার হয়ে সকাল 10টা-11টার থেকে কিন্তু বার দাবি করছিলেন, যেমন রাজশ্রী রাজবংশী তিনি কিন্তু দাবি করছিলেন যে গণনায় কারচুপি হচ্ছে। এবং আপনারা যদি দেখেন সেই সময়তে দিনহাটা কেন্দ্র যদি দেখেন, সেখানেও কিন্তু নিশীথ প্রামাণিক হেরে গিয়েছিলেন। আপনি যদি দেখেন অশোক দিনদার তিনিও কিন্তু হেরে গিয়েছিলেন। আপনি যদি দেখেন হিরণ, তিনি সার্টিফিকেট পাচ্ছিলেন না, তাকেও বলা হচ্ছিল তিনি নাকি হেরে গিয়েছেন। শুভেন্দু অধিকারী তিনিও হেরে গিয়েছিলেন। অর্থাৎ এই যে একটা দাবি বারবার করে আসছিল, কিন্তু সেই জায়গাতে তারা যখন কঠোর অবস্থান নিল, তখন কি হলো, অশোক দিন্দা এবং আপনি যদি নিশীথ প্রামাণিক এদের দেখেন, নির্বাচন কমিশন কিন্তু একটু আপলোড করে দিয়েছিল যে এরা হেরে গিয়েছে, কিন্তু রিকাউন্টিংয়ে দেখা গেল তারা কিন্তু জিতে গেলেন। আপনি যদি দেখেন 6 ভোটে কিন্তু নিশীথ প্রামাণিক জিতেছিলেন। আমার প্রশ্ন তখনই ছিল যে 2-2 তো 4 হবে, 2-2 কখনো 9 হয়ে যাচ্ছে, কখনো 3 হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব গণনায় কারচুপি ছাড়া? অর্থাৎ আপনারা যদি দেখেন বর্তমানেও কিন্তু এসআইয়ের প্রক্রিয়াতে যদি নির্বাচন কমিশন কঠোর অবস্থান না নিতেন, তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম 2208টি বুথ এমন থাকতো যেখানে কেউ মারা যায়নি। এটা গেল 1 নম্বর, আমি একটা তথ্য প্রমাণ পেশ করলাম আপনাদের কাছে। 2 নম্বর তথ্য প্রমাণ যেটা আসবে সেটা হচ্ছে লাভলি খাতুন বলে একজন কিন্তু পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের, এবং
তাকে জানা যায় যে তিনি হচ্ছে বাংলাদেশি নাগরিক। ভুয়ো বিভিন্নভাবে তিনি কাগজপত্র দেখিয়ে তিনি ভারতের নাগরিক হয়েছেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেই বিষয়ের আইনি আদালতের মাধ্যমে যখন যাওয়া যায় এবং তার নাম কিন্তু বাদ দিতে বলা হয় এবং তিনি তার পথ তাকে ছাড়তে হয়। এবং পরবর্তী সময় কিন্তু যখন 2000 এই যে খসড়া তালিকা বের হয়েছে 2025 সালে যখন বের হলো, তখন কি দেখা গেল, তখন দেখা গেল সেই লাভলি খাতুন, তার নাম কিন্তু থেকে গেল। লাভলি খাতুনের নামটা আমরা যেহেতু জানি সেই জন্য আলোচনায় আসছে, বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা নিয়ে চর্চা করছে। কিন্তু এরকম তো বহু মানুষ থাকতে পারে যারা বাংলাদেশের নাগরিক, তারা বিভিন্নভাবে ভারতের যে নাম সেই নাম তুলে রেখেছে। আমার যেটা প্রশ্ন, একটা বিতর্কিত নাম যেটা সর্বজন জানে সেই নাম যদি খসড়া তালিকায় উঠে যায় আবার, তাহলে কিন্তু প্রশ্ন উঠবে এবং সে প্রশ্ন করার ন্যায্য প্রশ্ন। তাতে যদি কেউ বলে চটি চাটা, তো চটি চাটার কথা শুনতে হবে যে আমরা চটি চাটা, কিন্তু বাস্তব যেটা সত্য সেটা সত্য। অর্থাৎ লাভলি খাতুনের নাম যদি উঠতে পারে এত প্রচার হওয়ার পরেও, তাহলে এরকম যাদেরকে কিন্তু প্রচারের আলোয় আসে না, যারা কোনো বড় পদে নেই, তাদের নাম তো অনায়াসে সহজে উঠে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি দ্বিতীয় যে প্রমাণ সেটি কিন্তু পেশ করলাম, এবার আসছি তৃতীয় প্রমাণে। তৃতীয় প্রমাণটি কি? রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্র, এবং সেখানে কিন্তু দেখা গেছে গতকাল এক ব্যক্তি নিখিল মণ্ডল তিনি দাবি করছেন, মারাত্মক দাবি করছেন। কি দাবি করছেন? আমার কমিক নাম্বার ব্যবহার করে অন্য একজনের নাম তুলে দিয়েছে বিএলও, এবং তিনি বিডিও অফিসে এসেছেন, তার পরিবার এসেছে, তারা অভিযোগ করছেন যে আমার কমিক নাম্বার, সেই কমিক নাম্বার দেখিয়ে কিন্তু অন্যের নাম তুলে নিয়েছে। আর আমাকে কি করা হয়েছে? নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে খসড়া তালিকা থেকে, আমাকে বাতিলের তালিকায় দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি দেখেন একজন ব্যক্তি, তার নাম 2002 সালে ছিল এবং তার নাম থাকা সত্ত্বেও যেটা হচ্ছে তার নাম বাদ চলে গেল, এবং তার যে ক্রমিক নাম্বার সেটা ব্যবহার করে অন্য একজনের নাম তুলে দেওয়ার অভিযোগ উঠলো বিএলওর বিরুদ্ধে। এটাও কিন্তু একটা তৃতীয় প্রমাণ। অর্থাৎ আমরা যদি দেখি এই যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলি নিয়ে তো নির্বাচন কমিশনের কঠোর অবস্থান নেওয়া উচিত। কেন সেই বিএলও এইভাবে এত বড় একটা ভুল করলেন? এবং বারবার করে কিন্তু নির্বাচন কমিশন সুযোগ দিয়েছে, বারবার বলা হচ্ছিল যে বিএলওদের যদি কোনো ভুল থাকে এডিট অপশন দেওয়া হচ্ছে, তাহলে এডিট অপশনে গিয়ে তারা কিন্তু সংশোধন করে নিতে পারবেন, এবং সেটা কিন্তু তারা করেননি। এবং বলা হচ্ছিল তখন যে যারা যারা এটা করবেন না ধরে নেওয়া হবে, তারা ইচ্ছাকৃতভাবে কিন্তু ভুল করছেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্ন, এখনো পর্যন্ত কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? কারোর বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া হয়েছে? যদি না নেওয়া হয়ে থাকে, তাহলে এই যে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই কিন্তু তারা আমরা যদি কি হয়রানির শিকার হচ্ছেন। এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বৃদ্ধ মানুষ, তিনি পায়ে চলতে পারেন না, তাকে ডেকে পাঠানো হচ্ছে। জলপাইগুড়িতে ঘটনা, সেখানে কিন্তু দেখা গেছে যে তাকে এমন ব্যক্তিকে ডাকা হয়েছে, তিনি পায়ে চলতে পারেন না, অ্যাক্সিডেন্টে তিনি কার্যত পঙ্গু, এবং তিনি খুব কষ্ট করে তার ছেলে নিয়ে এসছে। যদিও ছেলে দাবি করছে বাবার বয়স 90-এর ছুঁই, বাস্তবে কি রয়েছে সেটা তো পরের কথা। জলপাইগুড়িতে সেক্ষেত্রে যেটা দেখা গেছে, মহকুমা শাসক খুবই মানবিকভাবে তিনি কিন্তু বাইরে এসেছেন এবং তিনি হিয়ারিং পর্ব বাইরে সেরে, যেহেতু তার উঠা চলাতে অসুবিধা, তিনি কিন্তু সেটা করে তাকে কিন্তু আশ্বাস দিয়েছেন যে তার নাম উঠে যাবে, কোনো চিন্তার বিষয় নেই। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো রাজ্যে পশ্চিমবাংলায় যেভাবে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, এই এসআইআর প্রক্রিয়া নিয়ে অনেকের এখন কিন্তু প্রশ্ন উঠছে, কিন্তু যেই সময় প্রশ্ন করা উচিত ছিল, যেই সময় নজরদারি করা উচিত ছিল, সেই সময় বিজেপির বিএলএরা কোথায় ছিল? সেই সময় সিপিএমের বিএলএরা কোথায় ছিল? সেই সময় কংগ্রেসের বিএলএরা কোথায় ছিল? তৃণমূল কংগ্রেসের বিএলএদের কিন্তু বেশিরভাগ জায়গাতেই দেখা গেছেন, এমনকি বিএলওদের সাথে ঘুরতেও কিন্তু দেখা গেছে, অনেক জায়গায় অভিযোগ উঠেছেন। কিন্তু বিষয়টি হচ্ছে, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে বিএলও তারা সঠিক কাজ অনেক ক্ষেত্রেই করেছেন, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু তাদের গাফিলতি সামনে এসেছে। এবং এক সময় তো দেখা গেছে যারা নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন তারা অন্যকে পাসওয়ার্ড দিয়ে আপলোডের ব্যবস্থা করছে। কেন তারা অন্যকে পাসওয়ার্ড দিয়ে? সেই জন্য এফআইআর করার একটা কিন্তু নির্দেশ নির্বাচন কমিশন থেকে এসেছিল, কিন্তু সেটা কিন্তু কার্যকর হয়নি। অর্থাৎ আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসনকে ব্যবহার করে তারা কিন্তু সব কাজ গুছিয়ে নিয়েছেন এবং তারা সুন্দরভাবে তারা
যেমন মানুষকেও সহযোগিতা করেছেন এবং তাদের যেটা লক্ষ্য ছিল সেই লক্ষ্য কিন্তু তারা পূরণ করেনি। অন্যদিকে বিজেপি প্রথম থেকে কিন্তু দরাজ একটা সার্টিফিকেট নির্বাচন কমিশনকে দিচ্ছিলেন, এমনকি শুভেন্দু অধিকারী যিনি পোড় খাওয়া রাজনীতিবিদ, যাকে জননেতা বলা হয়, যিনি উত্তর থেকে দক্ষিণ সর্বত্র চষে বেড়াচ্ছেন, তিনিও কিন্তু প্রথম দিকে এগুলো ভুলভ্রান্তি বুঝতে পারেননি এবং পরবর্তী সময়ে কিন্তু তিনি সুর চালাতে শুরু করেন যখন সংবাদ মাধ্যমের অনেক কর্মীরা বিভিন্ন ভুল ত্রুটি তুলে ধরতে থাকেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এসআইআর প্রক্রিয়া ঘেটে ঘ হয়ে গিয়েছে এবং বিজেপি তার সংগঠন বা তৃণমূল কংগ্রেস তার সংগঠনের জোরে যেমনভাবে সেটাকে সুষ্ঠুভাবে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী তারা নিয়ে যেতে পেরেছে, বিজেপি, কংগ্রেস, সিপিএম তারা কিন্তু সেটা পারেনি। আর সেজন্যই কিন্তু সাধারণ মানুষকে আজকে হয়রানির শিকার হতে হচ্ছে। সুতরাং নির্বাচন কমিশনের যে চূড়ান্ত তালিকা আসবে সেই তালিকার দিকে অধীর আগ্রহে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে, কত নাম বাদ যেতে পারে এবং তার মধ্যে কোনো বৈধ ভোটারদের নাম বাদ যাবে কিনা। তবে নির্বাচন কমিশন প্রথম দিন থেকে দাবি করছে যে একজন বৈধ ভোটারেরও নাম যাবে না বাদ। সুতরাং সেই দাবি বাস্তবেই মেলে কিনা সেটার জন্য আমাদের 14ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্তত 1-2 দিন পর থেকে আমরা চিত্রটা পরিষ্কার বুঝতে পারবো। আজকে খবরের ময়নাতদন্ত এ পর্যন্তই। নমস্কার।